আমি এখন সুন্দরবনের রাস্তায়, অর্থাৎ সুন্দরবনের করমজলের যে রাস্তাটা আছে সেখানে। পিছনে একেবারে কেউ নেই, নির্জন, শুনশান নীরব আওয়াজ করতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। টুকনি যে একটা আমার গাছে ঝুলে আছে, ওই ওর হাত কি হয়েছে, এই যে তার হাতের সমস্যা। এখানে গাছে একটা, ওই এখানে একটা, অনেকগুলো চারপাশে, এখানে একটা ধারে আছে। নিঃশ্বাস পালাচ্ছে, নিঃশ্বাস পালাচ্ছে। অবশেষে রাজবাড়ির সাথে দেখা হলো। অবশেষে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। সেলিব্রেট। সুন্দরবন, দ্য ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস ফরেস্ট। ওয়াইল্ড লাইফের অংশ হিসেবে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। সুন্দরবনের অবস্থান যদি আমি একটু বলি, বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে এটি মূলত বিস্তৃত। বাংলাদেশের ভূখণ্ডে এটি প্রায় 60% বিস্তৃত এবং ভারতের ভূখণ্ডে বাকি 40% বিস্তৃত। সুন্দরবনে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে, সেই সাথে সবচেয়ে বেশি রয়েছে সুন্দরী গাছগুলো। বলা হয়ে থাকে মূলত এই সুন্দরী গাছগুলো থেকেই সুন্দরবন নামের উৎপত্তি। আজকে আমরা আপনাদেরকে এমন একটা ম্যানগ্রোভ বনে এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে রয়েছে প্রতিনিয়ত মৃত্যুর মুখে লড়াই, রয়্যাল বেঙ্গল টাইগারের সেই কালো থাবা এবং এবং সুন্দরবনে আসলে কি বাঘ দেখতে পেয়েছে কিনা, সেই সাথে বাঘের আছর কেমন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে শেয়ার করব হরিণ থেকে শুরু করে বন্য প্রাণী, বানর পর্যন্ত, এবং কুমির এবং নানাবিধ প্রাণীকুল। সো সব কিছু মিলে একটা ওয়াইল্ড ট্যুর আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন এবং ওয়াইল্ড লাইফ লিড করেন, তাহলে রোমাঞ্চকর একটা জার্নি আপনি পেতে যাচ্ছেন। সেই সাথে শেয়ার করব সুন্দরবন আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কোথায় আপনি খাওয়া দাওয়া করবেন। সুন্দরবন ছাড়াও খুলনা বাগেরহাটের মধ্যে আর কোন কোন দর্শনীয় স্থান রয়েছে, আপনি সেগুলোতে কিভাবে ভিজিট করবেন, সবকিছুর চুলচেরা বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওটিতে। একেবারে খরচ, টিপস এবং আমি একজন সোলো ট্রাভেলার হিসেবে প্রত্যেকটা সোলো ট্রাভেলারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। ফ্যামিলি, প্রিয়জন এবং বন্ধু বান্ধব সহ বসে যান আজকের এই জার্নিটা দেখতে। আমাদের গল্পের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা এখান থেকে যাত্রা শুরু করছি। এখান থেকে যাব আমরা নোয়াখালীতে। সো নোয়াখালী থেকে হচ্ছে আমরা দেন আবার ফেনী মহিফেলা আসবো, তারপর এখান থেকে আমরা হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। নোয়াখালী পর্যন্ত আসা এবং যাওয়ার পথে আমরা যে সকল সৌন্দর্য দেখবো সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আমাদের আজকে জার্নি হচ্ছে মিশন সুন্দরবন, একটা অ্যাডভেঞ্চার ট্রিপ দেওয়ার ট্রাই করবো, দেখা যাক কি হয়। সো বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো ভাড়া করে চলে যাই মহিফাল নোয়াখালী বাস স্ট্যান্ডে। নোয়াখালী বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমরা একটা সিএনজি ভাড়া করেই চলে যাই আমাদের গন্তব্যস্থলে। যাওয়ার পথে আমরা সারি সারি এই ধরনের সৌন্দর্য দেখতে পাই। সত্যি নোয়াখালীর এই জায়গাগুলো মূলত হচ্ছে রাজাপুর থেকে যারা চিনেন, রাজাপুর, দেন হচ্ছে বিরলি, দরবেশহাট, এরপর হচ্ছে যে কি নোয়াখালী গন্তব্যটা শুরু হয় গাজীরহাট থেকে শুরু করে আপনার ছাতারপাইয়া এই পর্যন্ত হচ্ছে এই রোডটা বিস্তৃত। ওইদিকের রাস্তাটা আরো সরু। তো এই রাস্তাটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আপনারা যারা বাইক রাইড করেন তারা হচ্ছে ফেনী তেমোহনী রোডের মুখ দিয়ে নোয়াখালীর রোডটা যেটা গিয়েছে রাজাপুর যাওয়ার পথে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে এই রাস্তাটা ধরে বাইক রাইড করতে পারেন এবং এনজয় করতে পারেন। একজন বাইক লাভার এবং প্রকৃতি প্রেমীর কাছে এই ধরনের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর একটি মুহূর্ত। নোয়াখালী পর্ব শেষ করে আমরা এখন আবার ফেনীতে ব্যাক করলাম। ফেনী থেকে রাত 9:45 থেকে 10টা বাজে আমাদের বাসটি ছাড়বে। বলে রাখি আমাদের বাসটি ডিরেক্ট ফেনী থেকে খুলনা পর্যন্ত যাবে। এর ভিতর মাঝপথে হয়তো বা কিছু কিছু জায়গায় যাত্রা বিরতি করবে। বাসটি কিন্তু আমাদের রিজার্ভ করা বাস, অর্থাৎ আমরা যাচ্ছি সবাই একজোটে দল বেঁধে খুলনা, বাগেরহাট, সুন্দরবনের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা কিন্তু বাসে উঠে গেলাম। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যদি ফেনী থেকে খুলনা যেতে চান ডিরেক্ট বাস আমাদের মহিফালে পাওয়া যায়। আপনারা জনপ্রতি 800 থেকে 1200 টাকার ভিতর নন এসি এবং এসি বাসগুলো পেয়ে যাবেন। সেম একই অবস্থা আপনারা ফেরার পথেও সেম জার্নি করে পাবেন। একেবারে আপনাদেরকে খুলনা শহর অথবা বাগেরহাটের
মেন শহর পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। ধরনের সহযোগিতা আমাদেরকে অবশ্যই পাশে পাবেন। আমি হোস্ট তানভীর হোসেন, আপনাদের সেবায় ইনশাআল্লাহ আগামী একেবারে সামনের সিটে বসে আমি ভিডিও করতে প্রস্তুত। অর্থাৎ আপনাদেরকে যেহেতু দেখাতে হবে, সুতরাং আমাকে সামনে বসতে হবে। তো আমার ভাগ্য ভালো, আমি সামনের সিটেই সিট পেয়েছি। তো রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। মাঝপথে মুষলধারে প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির এই সময়টা সত্যিই অনেক মনোমুগ্ধকর ছিল। রাতের বেলা শুনশান নীরবতা আর বাসের সাঁই সাঁই জার্নি এবং সেই সাথে বৃষ্টির এই মুষলধারে বৃষ্টি পড়ার আওয়াজ সত্যিই আমাদের জার্নিটা আরো চমকপ্রদ করে তোলে। দেখতে দেখতে বৃষ্টি প্রায় থেমে গেল। আমরা চলে এলাম কুমিল্লা অভিমুখে। অর্থাৎ ফেনী বা চট্টগ্রামমুখী হয়ে যারা এখানে আসে অথবা ঢাকামুখী হয়ে যারা ফিরে, কুমিল্লা হাইওয়ের এই রেস্টুরেন্টগুলোতে যাত্রা বিরতি করে। যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার গন্তব্য অভিমুখে ছুটে চলল। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে পদ্মা সেতু। ভাঙা থানা এবং মাওয়া থানার মাঝপথে যে সেতুটি রয়েছে সেটাই মূলত পদ্মা সেতু। সো পদ্মা সেতুটি সম্পর্কে আপনারা অনেকে জানেন এবং অনেকে দেখতে পারেন নাই। আমি নিজেও হচ্ছে এই প্রথম পদ্মা সেতু পার করছি। সো ভীষণ এক্সাইটেড। অনেক দীর্ঘতম একটা সেতু। আমি প্রায় এটা ক্রস করতে আমাদের বাসে করে ১৫ মিনিটের মতো সময় লেগেছে। এটা আমি এক্সাক্টলি বলতে পারি, মোটামুটি যেহেতু ভিডিও করেছি অনেকগুলো। সো এটা ১৫ মিনিট অনায়াসে বলা যায়। সো ১৫ মিনিট বাসে করে যাওয়া এটা কিন্তু চারটিখানি কথা না। আমাদের বাসের গতি ছিল প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার ঘন্টায়। সো আই হোপ এটা আপনারা বুঝে নিয়েছেন যে কতখানি লম্বা হইতে পারে। সো ওকে, সকল ভ্রমণ পিপাসু ভাই ব্রাদার সবাই হচ্ছে এখানে ভিডিও করতে ব্যস্ত। তো আমি ওনাদের জন্য আসলে এক্সাক্ট ভিডিওগুলো তুলতে পারি নাই। সরি টু সে, আমি সিট থেকে যে উঠবো ঐরকম কোনো কিছু সিচুয়েশন পাচ্ছি না। যেহেতু হচ্ছে যে কি বেশিরভাগ অপরিচিত। সো আমি ওনাদেরকে বলতে পারছি না। সো যাই হোক, যতটুকু আমি ক্যাপচার করতে পারছি ততটুকু আমি আপনাদেরকে শেয়ার করেছি। আই হোপ এতটুকুর ভিতর আপনারা হয়তোবা পদ্মা সেতুটা সম্পর্কে দেখছেন। আমি জানেন হয়তোবা মালদ্বীপের চায়না সেতু যেটা রয়েছে, মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ সেতু, সেটা যদিও ছোট বাট সেটার আলোকে কিন্তু পদ্মা সেতুটা আমি মনে করছি তৈরি করা হয়েছে। একেবারে লাইটিং আলো থেকে শুরু করে রাস্তার মোড়গুলো বা রাস্তার পাশে আলাদা করে হচ্ছে যে কি একটা বাইকের রাস্তা অথবা মানুষ হাঁটা চলার রাস্তা, এরকম করে হচ্ছে সুন্দর করে তৈরি করছে। কারণ আগেরকার সেতুগুলো আমরা যতটুকু দেখেছি সেগুলো হচ্ছে বেশিরভাগ পূর্বপুরুষরা যেভাবে আমাদের সেতুগুলো করেছে ব্রিটিশ আমলের ওই ধরনের সেতুর মতো হয়ে থাকে। বাট এটা একেবারে ক্লাসিক একটা সেতু, মডার্ন একটা সেতু বলা যায়। বাইরের দেশগুলোতে যে আমরা দেখি ওই ধরনের একটা সেতু আমাদেরকে পূর্ববর্তী সরকার উপহার দিয়েছে। এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস। সো বলতে হবে স্বাভাবিক, আমরা হচ্ছে যে কি জনগণ হিসেবে অ্যাপ্রিশিয়েট করব। এটাই আমাদের দরকার। সো ওকে ফাইন, আমরা হচ্ছে মূল টপিকে ফিরে যাই। সো আমরা এখন হচ্ছে মোটামুটি মাঝপথে আছি। দেখেন কথা বলতে বলতে অনেক দূর গিয়েছি বাট এখনো হচ্ছে যে কি পদ্মা সেতু শেষ হয় নাই। অনেক লম্বা একটা পদ্মা সেতু। সো পদ্মা সেতুটা একটু আমরা এনজয় করি। Now I found myself, I feel so strong. Yes, everything was changed when you came along. Oh, and there's a couple of words I wanna say. পদ্মা সেতু ক্রস করার পরে আমরা এখন রয়েছি ফরিদপুর বাঙ্গা থানা পার হয়ে প্রায় গোপালগঞ্জের কাছাকাছি। অর্থাৎ আমরা যাচ্ছি এখন গোপালগঞ্জ অভিমুখে। ঘুমন্ত অবস্থায় আমরা কখন যে গোপালগঞ্জে এসে পৌঁছালাম সেটি টেরও পাইনি। গোপালগঞ্জে আসার পরেই আমাদেরকে ড্রাইভার সাহেব হঠাৎ করে গাড়ি থামিয়ে নামাজের জন্য যাত্রা বিরতি করে। বাস থেকে নামার পরে একটা প্রশান্তি অনুভব করলো। এত সুন্দর একটা মসজিদ রাস্তার পাশে, সেই সাথে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, চারপাশে শুনশান নীরবতা, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. সকালের নামাজ শেষ করে গোপালগঞ্জ থেকে আমরা এখন রওনা দিলাম বাগেরহাটের মংলা অভিমুখে। আমাদের গন্তব্য সুন্দরবন। তাই আমরা সকাল সকাল সুন্দরবনের পর্বটি শেষ করে একটা ওয়াইল্ড অ্যাডভেঞ্চার শেষ করতে চাচ্ছি দুপুরের মধ্যেই। যদিও দুপুরের মধ্যে হবে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, যেহেতু এটা একটা ভিত্তি করছে
ওয়েদার এবং আমাদের গ্রুপের সবার উপর। যেহেতু দলবল বেঁধে যাচ্ছি, হয়তো বা একটু সময় দিক সেদিক লাগতেই পারে। সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু বাগেরহাট যাওয়ার পথ অব্দি এই সময়টুকু আমরা একটু এনজয় করি, এবং সেই সাথে রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। মানে সত্যি বলতে আমাদের দক্ষিণবঙ্গের ওই দিক থেকে এই দিকে হচ্ছে কেন জানি খুব বেশি পরিমাণ হচ্ছে সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে। এটার মেইন যে রিজন, এখানে হচ্ছে গণবসতি খুব একটা নেই। তার উপর হচ্ছে এখানে রাস্তার দুপাশে কোনো শিল্প কারখানা তেমন একটা আমার চোখে পড়ে নাই। সেই সাথে কোনো বাড়িঘর বা রাস্তার দুপাশে কোনো ধরনের দোকানপাট এরকম আমি তেমন একটা দেখি নাই। যাই হোক, আমাদের গন্তব্য অভিমুখে আমরা কিন্তু ছুটে চলছি, এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। জানালার পাশ দিয়ে তাকালে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত রেল লাইন। অর্থাৎ রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটার কয়লাগুলো হচ্ছে এই রেল লাইনের মাধ্যমে করে আসা যাওয়া করে। রেল লাইনটি মূলত এই জন্য তৈরি করা হয়েছে, বলা হয়ে থাকে প্রায় 1/3 বিদ্যুৎ উৎপাদন হয় এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। হঠাৎ চোখ পড়েই ঘড়িতে সময় 8টা। আমরা পৌঁছে গিয়েছি মংলা জেটিঘাট বাস স্ট্যান্ডে, অর্থাৎ আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। এই হচ্ছে মংলা জেটিঘাট বাস স্ট্যান্ড। সকালবেলা শুনশান নীরবতা, ভালো লাগতেছে। অনেক পর্যটক আসলো। এটা হচ্ছে হোটেল পশুর। হোটেল পশুরটা নামকরণ করা হয়েছে এই পশু নদী দিয়েই। আমরা একটু পরে আপনাদেরকে পশু নদীর উপর দিয়ে কিন্তু সুন্দরবনে যাব, সেই যাত্রাটা দেখাবো। তো আসলে কি বলবো, প্রচুর টায়ার্ড, মোটামুটি ভালোই লাগতেছে বাস থেকে নেমে। তো এখন আমাদেরকে একটু ফ্রেশ হইতে হবে, দেন নাস্তা করতে হবে। নাস্তা করতে যেয়ে দেখি ভালো একটা ভিড়, তাই আমরা এই 1 ঘন্টার সময়টা কিভাবে কাজে লাগাবো সেটা চিন্তা করতেছি। তো আমার সাথে ছিল মহিউদ্দিন ভাই, খুব ভালো একজন মানুষ। আমার পাশের সিটে বসার কারণে আমার ভ্রমণের বেশিরভাগ সময় ওনার সাথে কাটানো হয়েছে। তো আমরা এদিক সেদিক একটু ঘুরতেছি একটা চা খাওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা হচ্ছে যে কি নাস্তা করার আগে একটু এখানে হোটেল কর্পোরেশনে আমরা একটু ঢুকে মোটামুটি একটু ঘুরে দেখলাম, বা ভালোই উন্নত। হোটেল কর্পোরেশনটা ভালোই উন্নত, বাট সেই হিসেবে মংলা এই জেটিঘাটটা তেমন একটা আমার কাছে উন্নত মনে হয় নাই। একেবারে একটা ফেরিঘাটের মতো মনে হয়েছে। এটা বেশিরভাগ হচ্ছে যে কি পর্যটক, বাট ওনারা পর্যটক হিসেবে আমি মনে করছি ওই হিসেবে একটা চোখ দেয় নাই। আমি এখানে কিছু দেশের বাইরের পর্যটকও এখানে দেখেছি, ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়ান বলতে পারেন। প্রায় ৩০-৪০ মিনিট ওয়াকিং করার পর আমরা নাস্তা করার জন্য এই হোটেলটিতে ঢুকি। হোটেলটি যদি বলি ১০-এ যদি আমরা রেটিং দিতে যাই, ২ দিলেও সেটা ওই ২ এর জন্য সবচাইতে বেশি অপমানজনক মনে হবে। নাস্তা বলেন, দুপুরের খাবারটাও ওই হোটেলে খেয়েছিলাম, খুবই বাজে একটা অবস্থা। সো শুধুমাত্র খাবার যদি এভয়েড করতে পারেন, আসলে টুরিস্ট হিসেবে আমি মনে করি যে খাবার-দাবার এগুলো তেমন একটা ফ্যাক্ট না। যেহেতু এখানে আশপাশে তেমন একটা রেস্টুরেন্ট নাই, ২-১ টা রেস্টুরেন্ট আছে। সো সবগুলো একই অবস্থা। আমরা এখন যাচ্ছি জেটিঘাটের উদ্দেশ্যে, দেখা যাক। এরপর আমরা ওখান থেকে হচ্ছে যে কি করম জলের দিকে আমরা অগ্রসর হব আস্তে আস্তে। এখানে হচ্ছে একটু মুভ অন করবো, তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করবো। পরশু নদীর এই যেটির রাস্তা ধরেই আমরা আমাদের বোটের সম্মুখে এগিয়ে যাচ্ছি। আমাদের বোট সামনে আছে। হ্যাঁ, আপনি একটু আগে যেটা শুনেছেন, এই নদীর নাম হচ্ছে পরশুর নদী বা পার্শ্বর নদী। একেকজন একেকটা বলে। তো আসলে এই নদীটা আমি যতটুকু জানি, কেউ হোগলা নদী বলে। সুন্দরবন আসলে হচ্ছে হোগলা নদীর তীরে অবস্থিত, অথবা ইছামতি নদীর পাশে সুন্দরবনের অবস্থান। কিন্তু এটা হচ্ছে একটা শাখা নদী বলতে পারি। নদীর নাম হচ্ছে পার্শ্বর নদী। নদীটা দেখতে সিমসাম হলেও বেশ সুন্দর, এবং এর চারপাশের যে সৌন্দর্য বা স্থানীয় মানুষরা যেভাবে হচ্ছে দেখি বসবাস করে, তো এগুলো সত্যিই মন কাড়ার মতো। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোটের দিকে, সেই সাথে আমরা ২-১ জন স্থানীয়র সাথে একটু কথাবার্তা বলব। এই হচ্ছে নদী। পরশু নদী নাকি? আমরা এখন হচ্ছে জেটিতে উঠবো, দেখা যাক। জায়গা তো অনেক সংকীর্ণ। থেকে সবকিছু জানলা টানলা সবকিছু খুলে দিচ্ছি তো। ভিতরে বসবো না উপরে? উপরে আসলে উপরে উঠে। হ্যাঁ, আচ্ছা, একটু হালকা সমস্যা, একটু হালকা জায়গা দিয়ে কেউ আছে নাকি? এখানে জায়গা আছে। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর কাটিয়ে স্বপ্নের তরীতে আমরা উঠে গিয়েছি সেই সুন্দরবন দেখার জন্য। সো আমাদের অলরেডি হচ্ছে বোট ছেড়ে দিয়েছে। সো আমি একেবারে সম্মুখে বসেছি। চারদিকে সবকিছু 360 অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। আমার হচ্ছে বুকে ফোন বাঁধা ছিল। সো আমি নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি।
আশা করি ভিডিওটা খুবই খুবই ভালো একটা দিবে। বাট ওয়েদারটা হচ্ছে চারদিকে ক্লাউডি ছিল। সো ওই হিসেবে হচ্ছে আমি যদি একটু রোদের দেখা পেতাম হয়তোবা ভিডিওগুলো আরো বেশি সুন্দর হতো। তাও হচ্ছে এই ওয়েদারটা যাদের ভালো লাগে বা এই ওয়েদারটা মোটামুটি প্রকৃতিপ্রেমী বা নেচার প্রেমী যারা ওয়াইল্ড লাভার আছেন তাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে। দেখুন আমার সামনের ক্যামেরা দিয়ে যখন ভিডিও করতেছি আমাদের চেহারার কি একটা বিচ্ছিরি অবস্থা। নদীর সাথে বাঙালির এক গভীর অপরন্ত মিলন মেলা রয়েছে। নদী দেখলেই বাঙালির মন ভালো থাকে না, মন উতলা হয়ে যায়। এটা যুগ যুগ ধরেই কবি থেকে জন্মান্তর সব মহীয়সী মহামানবরা বলে এসেছেন। বাঙালি আবেগপ্রবণ জাতি, মা মাটি নদী আর মাছে ভাতে বাঙালি, এ কটা শব্দই বাঙালিকে প্রথম দিকেই সংজ্ঞায়িত করে। যত যাই হোক, এ কটা শব্দের সাথে বাঙালির রয়েছে এক আত্মিক সম্পর্ক। তাই তো যুগ যুগ ধরে কবি এবং লেখকরা এই নদী নিয়ে কত কিছু লিখে গিয়েছেন। ও রে নীল ধরিয়া আমায় ধে রে দে ছাড়িয়া। নদী দেখলেই আমাদের মন চায় মনের মধ্যে থাকা যত কষ্ট, বেদনা, দুঃখ, দুর্দশা রয়েছে সবকিছুই যেন বিসর্জন দিয়ে দিই। নদী দেখতে দেখতে আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে সুন্দরবনের ভয়াল কালো হাতছানি আমাদেরকে ডাকছে। খানিক বাদেই আমাদের গ্রুপের সবাই কিন্তু চেঁচামেচি করে উঠলো, ওই বাঘ দেখা যাচ্ছে, কুমির দেখা যাচ্ছে, আরো কত কি দেখা যাচ্ছে। আসলে এটাই একটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারের মানেই হলো যে কোনো কিছু দেখবো, জানবো, উৎসাহ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করার নামই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মাঝে মধ্যে কয়েকটা প্রাণী দেখা গেছে, কেউ বলছে কুমির, আসলে কিন্তু এটা কুমির ছিল না। কুমির বলে ঠান্ডা ঠান্ডা করে দিব ঠান্ডা। হঠাৎ একটা নৌবাহিনীর মেরিন শিপ সামনে দেখতে পেলাম। এরা হচ্ছে মূলত সুন্দরবন এবং নদীপথটা রক্ষণাবেক্ষণ করে, সেই সাথে সুন্দরবনের চারপাশে সীমান্ত রক্ষণাবেক্ষণ করে। দেখতে দেখতে আমরা চলে এলাম সুন্দরবনের করমজল যেটি কাটে, এখান থেকে আমরা সুন্দরবন এক্সপ্লোর করব। অর্থাৎ এটাই হচ্ছে সুন্দরবন প্রবেশের মেন যেটি। আপনি যদি সুন্দরবনে আসতে চান তাহলে এখানে আপনাকে প্রথমে আসতে হবে, এরপর আপনি এখান হয়ে অন্যদিকে যেতে পারবেন, অথবা আরো কয়েকটা যেটি আছে ওগুলাতে যেতে হলে স্থানীয় লোকদের অনুমতি লাগে, অথবা হচ্ছে নেভি ফোর্সের অনুমতিপত্র নিতে হয় সাথে। সুবহানাল্লাহ, মাথা নষ্ট করা ওয়েদার, এতদিনের আকাঙ্ক্ষা স্বপ্ন সত্যি হওয়া, ছেড়া লাভারদের জন্য এর থেকে বড় কিছু আর কি হতে পারে। আয় 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 আয়। আমরা এখন সুন্দরবনের করমজলের ভিতরে, এখানে মেইন গেটওয়েতে আমরা কয়েকটা ছবি তুলেছি, গ্রুপ ফটো, দেন আমরা কিছু ভিডিও করেছিলাম যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনের ম্যাপ, এখানে সুন্দরবনের যাবতীয় ম্যাপ রয়েছে, কোথায় কি আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এক নজরে। ঠিক সামনের পাশে আছে কুমিরের ডিম, আর হচ্ছে মা বাঘের পাশে পুরুষ বাচ্চার বাঘ মার্ক। এটা যতটুকু ধারণা পায়ের চাপ হতে পারে এমন কিছু। সুন্দরবনের করমজল প্রবেশদ্বারে আমরা দেখা পেলাম চিত্রা হরিণের, এবং সেই সাথে আমরা এখানে হরিণদের সাথে একটু খুনসুরি করলাম। এখানে বেশিরভাগ বাচ্চা হরিণ এবং মেয়ে হরিণ রয়েছে, পুরুষ হরিণ রয়েছে একটা দেখলাম। তো সবার মতো করে আমিও একটু ওদেরকে খাওয়ানো ট্রাই করলাম, দেখলাম যে ভালোই, তারা হচ্ছে কাছে চলে আসে, কোনো ধরনের ক্ষতি করে না। আর এখানে কুমির রয়েছে, আমরা বেশ কিছু কুমির হচ্ছে এখানে দেখলাম, বেশিরভাগ বাচ্চা হরিণ। কুমিরের বসবাস, এটা পুরোটা হচ্ছে একটা কুমিরের অভয়ারণ্য। এখানে কুমিরের সংকটের মেইন কারণ হচ্ছে এখন ভরা মৌসুম, তাই সবগুলো হচ্ছে জঙ্গলে ছেড়ে দিয়েছে, কারণ জঙ্গলেই তারা হচ্ছে এখন তাদের অভয়ারণ্য খুঁজে পেয়েছে। কিন্তু আমাদের সৌভাগ্য বলো আমরা এখানে দুটা কুমির একসাথে দেখতে পেয়েছি। বড় কুমির দেখুন কেবে নিঃশ্বাস ফেলে, একটু যদি আপনারা চোখ দিয়ে নজর দেন ওই যে দেখা যাচ্ছে, দেখেন বড় বড় করে শ্বাস নিচ্ছে, চুপচাপ করে বসে আছে, শুধু নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। যে বানরের বাচ্চা এখানে একটা, এটা হচ্ছে সবচাইতে
মানে খুবই শান্তশিষ্ট একটা জায়গা আমার দেখা অনুযায়ী এখন পর্যন্ত। মোটামুটি গহীন অরণ্যের মতো কিছু, এখানে বেশিরভাগ বানর থাকতে পারে। So আমি আর ভিতরে না যাই, কারণ অনেকগুলো বানর অনেককে অলরেডি অ্যাটাক করছে। তো এটা খুবই একটা ট্র্যাজেডি ধরনের ঘটনা বলা যায় আর কি। চা বিক্রি করতেছে, খেলে ভালো হয়। চলেন চলেন একটা চা খাই আসি, কারণ আমার মাথা ঠিক নেই। এখন যাবো চা খেতে, কারণ সে সকাল থেকেই আমাদের চায়ের নেশা উঠে আছে, তো কিছু করার নেই। কারণ চা না খেলে হচ্ছে ঠিকভাবে কথা বলতে পারছি না, ঘুম ঘুম চোখ। এখন এই যে একটা কথা বলতেছি আর একটা কথা আসতেছে না, এমন একটা অবস্থা হয়ে আছে। ওকে ফাইন, আমরা এখন চা খাবো। তো চা খাওয়ার এখানে গেলাম, দেখেন সেখানে হচ্ছে বানানোদের মানে ছড়াছড়ি, মানে চারদিকে শুধু বানর। মধু মধু, হ্যাঁ ওই যে মধুর চা, হচ্ছে মধুর চা, 1600 চায় একদম এটা ওইটা হইতো। চা খাওয়ার পর্ব শেষ করে আমরা এখন সুন্দরবনের ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ারের পাশে যে কর্পোরেট অফিস যেটা রয়েছে, একটু আগে যেখানে আমরা চা খেলাম, ওখানে একটা মৌচাক দেখতে পেয়েছি। ভালোই হচ্ছে মধু এখানে আছে। আমরা মৌচাক দেখার জন্য অনেকটা ট্রাই করলাম, দেখি বনের মধ্যে কোনো ধরনের মৌচাক পাওয়া যায় কিনা, একটু ট্রাই করবো। আর এখানে হচ্ছে অ্যাভেলেবেল মধু পাওয়া যায়। দাম এতটা সস্তা না যতটা আমরা হচ্ছে মনে করি। আসলে আমাদের ওখানে যেমন প্রাইস ঠিক তেমনি, হয়তো বা এটা একটু খাঁটি, এটাই হচ্ছে পারফেক্ট। তবে এত দূর থেকে না নিয়ে যাওয়াটাই আমার মতে বেশ ভালো। তো কথা বলতে বলতে ওয়াচ টাওয়ারের দিকে উঠলাম। এখন ওয়াচ টাওয়ারে উঠেই এখান থেকে হচ্ছে পুরো সুন্দরবন পাখির চোখে দেখা যাচ্ছে। করমজলের ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের পুরো ভিউটা দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি সুন্দর কিছু ভিউ উপভোগ করতে পারবেন। সেই সাথে আপনি এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে নদীগুলো খুব কাছ থেকে দেখতে পারবেন। বলে রাখি, এখানে যে নদীগুলো দেখা যাচ্ছে এটা হয়তো বা সম্ভবত হোগলা নদী হতে পারে আমার ধারণা অনুযায়ী। মূলত সুন্দরবন মেইন নদী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা নদীর উপর অবস্থিত, কিন্তু ছোট বড় মিলিয়ে 400টিরও নদী বাংলাদেশের 3টি জেলা সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জুড়ে অবস্থিত। সো সুন্দরবন সম্পর্কে আমরা সকলেই কম বেশ জানি। সুন্দরবনের প্রবেশদ্বারে 1000 বছরের পুরনো এই বটগাছ দাঁড়িয়ে আছে। So আমি নিজেকে এখানে স্মৃতিবন্দী করে রাখলাম। গাছটা আসলেই সত্যি বেশ পুরনো। অ্যাডভেঞ্চার বলেন কিংবা ওয়াইল্ড লাইফ বলেন, অথবা আপনি একজন ন্যাচার প্রেমী হন, আপনি যদি একাকী এই জঙ্গলে একটু নির্জনে শুনশান নীরবতায় নিজেকে যদি বিসর্জন দিতে না পারেন, তাহলে আপনি কিন্তু ওয়াইল্ড লাইফের সেই মর্মটা বুঝবেন না। সো আমি এই জন্য কোনো কথা বলবো না এখন, কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট অথবা কোনো ধরনের মিউজিক আমি অ্যাড করবো না। জাস্ট একদম নীরবে আমি হচ্ছে এই বাগানের মধ্যে বিশুদ্ধ একটা শ্বাস প্রশ্বাস নিব। সেই সাথে এই বাগান থেকে, এই বন জঙ্গলের ঘেরা কীট পতঙ্গ থেকে শুরু করে পাখ পাখালি যত কিছুর কিচির মিচির ডাক আছে, সব কিছু আমি এক্সপ্লোর করব নিজের কানে। সো আপনারাও আমার সাথে একটু নিজের মতো করে এই ম্যানগ্রোভ জঙ্গলের ভাইব নিতে পারেন। সুন্দরবনের সুন্দরী গাছ, এটা পাতাগুলো হচ্ছে যে কি জাম গাছের পাতার মতো একটা, না ছোট ছোট এরকম। সুন্দরী গাছ বলে এটা। কথা বলতে বলতে সামনে অনেকগুলো বানর, আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা বানর গাছে ঝুলে আছে। ওই ওর হাত কি হয়েছে? এই যে তার হাতের সমস্যা। অনেকগুলো বানর এখানে গুলো, এই যে এখানে একটা নিচে, ওই অনেকগুলা অনেকগুলো বানর আছে। এই যে এখানে একটা, এখানে গাছে একটা, ওই এখানে একটা, অনেকগুলো চারপাশে। এখানে একটা ধারে আছে। এখানে একা থাকা ভালো না, যেখানে একটা মানে বিশাল ছাড়া মতো একা থাকলে এখানে রিক্স, ব্যাপার স্যাপার। আমাকে এখান থেকে দূরে থাকাটাই বেটার। সুন্দরবনের গহীন অরণ্যের মাঝ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে হচ্ছে অ্যাডভেঞ্চার শেষ করে আসলাম। সো এটা মেবি হচ্ছে যে কি থামলাইন হিসেবে পারফেক্ট। সো আমি এটা থামলাইন দিলাম। থামলাইনটা কি দেওয়া যায়? গহীন অরণ্যের ভয়াল হাতছানি। আমাদের এখন সুন্দরবন ছাড়তে হবে, তাই সুন্দরবন ছাড়ার সময় যে সকল সৌন্দর্য দেখতে পাচ্ছি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রুপের এক ঝাঁক পোলাপান বানরের সাথে অনেক মজা করল। রিয়েল বানর হচ্ছে এরা, এরা হচ্ছে রিয়েল বানর।
এই যে আমরা আবার নদীর পাশে চলে আসছি। সেই ভিডিও নিয়েছি আমরা সবাই। অবশেষে গরম জল থেকে আমরা বিদায় নিচ্ছি। চলুন। এই যে আমাদের খাবার সে নিয়ে গেছে, এই চোর বানর। এই অ্যাডভেঞ্চার প্রেমীরা এখন অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, ফিরছে সবাই গন্তব্যে। সো যদিও খারাপ লাগার মুহূর্ত, দিন শেষে হচ্ছে এই সুন্দরবনটা কখনো ভোলার মতো না। সুন্দরবন আসলেই সুন্দরবন। বছরের প্রতিটা মাস আমরা যখন শহরে থাকি, শহরের কোলাহল এবং সেই সাথে ব্যস্ত জীবন আমাদেরকে একঘেয়েমি করে তোলে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার হলেও এই সুন্দরবন ভ্রমণ করা দরকার। নিজেকে চিনবে, প্রকৃতিকে চিনবে, সেই সাথে গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা কীটপতঙ্গ পর্যন্ত কিভাবে তারা বেঁচে থাকে, স্ট্রাগল করে তাদের নিজেদের সাথে, সবকিছু শিখতে পারবে। আশায় আছি তোমার সুখেরই ঘর। বেলা দুপুর গড়াতেই আমরা আবার মংলায় এসে হাজির হলাম এবং এই জেটি ঘাট থেকেই আমরা এখন হয়তোবা নামাজ পড়ব এবং নামাজ পড়ার পরেই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দিব ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। সেই সাথে আমরা দেখব খান জাহান আলীর মাজার সহ আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান, ঘোড়াদিঘি সহ এবং সেই বিচিত্রময় কুমির দিঘি, যে কুমির মারা গিয়েছিল তার স্ত্রীর কথা অনুযায়ী। বলে রাখি, এত কিছু এক্সপ্লোর করব কিন্তু আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমার ভাইকে নিয়ে, যার জন্ম ওই খুলনাতে এবং বাগেরহাট জেলার মধ্যেই। সো ওনার সাথে আমার একটা বিজনেস রিলেটেড সম্পর্ক থাকার কারণে খুলনাতে এসেই ওনার সাথে দেখা করি। রাজ চৌধুরীর সাথে আমরা এখন দেখা করব, দেখা যাক কি হয়। আসতেছি। আরে শোন ভাই, চলে আসছে। আমি তো কোন বাসে আসছেন ভাই? সবাই বাস হচ্ছে, আমি ওখান থেকে ফলো করছি, বাস হচ্ছে ওইটা। সরি, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই আমার ভাই পরিচয় হয়েছে আমাদের ফ্রেন্ড, আমি ট্রাভেল করার সময় একসাথে পরিচয় হয়েছে। মানে উনিই নিয়ে আসছেন? আমরা একসাথে আসছি। অবশেষে রাজ ভাইয়ের সাথে হ্যাঁ, দেখা হলো। অবশেষে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। ইউটিউবার সেলিব্রিটি গুলো দেখবেন কিন্তু, ঠিক আছে? অ্যামাজন বিলিয়নিয়ার। সো আমাদের পরবর্তী ট্যুর স্পটগুলো আমরা রাজ কাজীকে নিয়েই দেখব, অর্থাৎ খুলনার যেহেতু স্থানীয় উনি, তাহলে হচ্ছে আমরা বাগেরহাটের মসজিদ সহ বা খান জাহান আলীর মাজার সব কিছু ওনাকে নিয়ে এক্সপ্লোর করবো আমাদের দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব আজকে এতটুকু অব্দি সীমাবদ্ধ থাকুক, কারণ প্রথম পর্বে আমরা যদি আরও কিছু ভিডিও এক্সপ্লোর করি তাহলে হচ্ছে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। অলরেডি এটি প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে। সো আমি চাচ্ছি এখানে প্রথম পর্বটি শেষ করা ভালো। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে এবং এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আপনি আপনার প্রিয়জনদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার প্রিয়জন, ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের সাথে বসে একসাথে দেখবেন। হ্যাপি জার্নি, হ্যাভ এ নাইস ডে।